এক বিবাহিত দম্পতি বিনোদ আর গৌরী, যাদের বিয়ে হয়েছে 3 বছর আগে। তাদের সংসারটা খুব ভালোভাবেই কাটছিল, কিন্তু হঠাৎ তার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যায়। আর ঠিক তখনই একদিন বিনোদের ফোনে একটি ছবি কেউ পাঠায়। ছবিটা আর কারো নয়, ছবিটা হচ্ছে তার স্ত্রীর একটি নগ্ন ছবি। কিন্তু তার স্ত্রী তো খুব সরল এবং সাদাসিধে, এবং সে খুব ভালো একজন মানুষ। তাহলে এই জঘন্য অপরাধ কে করলো তাদের সাথে, আর কেনই বা করলো? সেই তদন্ত করতে বিনোদ নিজেই নেমে পড়ে। কিন্তু সে কি শেষ পর্যন্ত এই অপরাধীকে ধরতে পারবে? আর যদি ধরতে পারে, তারা তাকে কি শাস্তি দেবে? আমরা সেটাই দেখব এই মুভিতে। এটি একটি শিক্ষণীয় মুভি, যা এই এআইয়ের যুগে এসে আমাদের প্রত্যেকটা মানুষের দেখা অত্যন্ত জরুরি। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার এবং টুইস্টে ভরপুর মালায়ালাম মুভি। মুভির নাম আইডি দ্য ফেক। তো চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একটি কার্টুনের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি প্রেগনেন্ট মহিলার কাছে কারো ভিডিও কল আসে। সে কলটি রিসিভ করতেই হঠাৎ কল কেটে যায়, এবং কল কেটে যাওয়ার একটু পরেই একটি মেসেজ আসে। আর সেই মেসেজে ছিল একটি ছবি। তবে সেই ছবিটি অন্য কারো নয়, সেই ছবিটি হচ্ছে এই মহিলারই একটি নগ্ন ছবি, যেটি ভাইরাল করে দেওয়া হয়েছিল। এই ছবিটি দেখে ওই গর্ভবতী মহিলাটি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই অপমান সহ্য করতে না পেরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফেলে, যার ফলে তার গর্ভে থাকা সন্তানও এই পৃথিবীতে আসতে পারে না। সেও তার মায়ের সাথে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। এর পরের দৃশ্যে আমরা বিনোদ আর গৌরী নামের এক দম্পতিকে দেখি। তারা দুজনেই ডাক্তারের কাছে এসেছে, কারণ বিয়ের 3 বছর কেটে গেছে, তবুও গৌরী মা হতে পারেনি। কিন্তু এবার ডাক্তারের পরামর্শে অনেক চেষ্টার পর গৌরী মা হতে পেরেছে। তাই তারা দুজনেই ভীষণ খুশি হয়। বিনোদ তো খুশি সামলাতেই পারছিল না। সে ডাক্তারকে বারবার প্রশ্ন করে, সব ঠিকঠাক হবে তো? গৌরীর কোনো কষ্ট হবে না তো? বাচ্চা নিরাপদ থাকবে তো? কোনো জটিলতা হবে না তো? তখন ডাক্তার বলে, আরে সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, শুধু গৌরীর খেয়াল রাখবেন, ওকে টেনশন নিতে দেবেন না। এরপর বিনোদ আর গৌরী খুশি মেজাজে বাসায় ফিরে আসে। কিন্তু তখনও তো তারা জানে না যে তাদের জীবনে আসলে কি ঘটতে চলেছে। গৌরী প্রেগনেন্ট হয়ে যাওয়ার ফলে সে তার মায়ের কাছে কিছুদিন থাকতে চায়। বিনোদ কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে গৌরীর সঙ্গে দেখা করে আসে। এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। বিনোদ একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করে, আর মাঝে মাঝে ফিল্ড ওয়ার্কেও সে কাজ করতে যায়। সেই একই কোম্পানিতে গৌরীর বড় ভাই জিতেশও কাজ করে। অফিসে দুজন বন্ধুদের মতো মিলেমিশে থাকে এবং সব কাজ তারা একসঙ্গে করে। তাই আজও কয়েকজন নতুন ছেলে এসেছে এই কোম্পানিতে কাজ করার জন্য, মানে ডেলিভারি ম্যানের কাজের জন্য। বিনোদ তাদের ইন্টারভিউ নেয়, আর তারপর ডেলিভারির কাজ কিভাবে করতে হবে সেই সম্পর্কে তাদের বলতে থাকে। সে বলে, দেখো, আমাদের কোম্পানি যেভাবে কাজ করে সেই সমস্ত নিয়ম তোমাদের মানতে হবে। তারপর এই কোম্পানি কিভাবে কাজ করে সেটা ডেলিভারি বয়দের বুঝিয়ে দেওয়া হয়। আর এভাবেই কেটে যায় আরও 5টা মাস। এদিকে গৌরী 5 মাসের প্রেগনেন্ট হয়েও একটি কোম্পানিতে সে এখনও কাজ করে, কারণ সে চায় যে বিনোদ আর গৌরী একে অপরকে সাহায্য করেই তাদের এই সুখের সংসারটা ভালোভাবে সাজিয়ে নেবে। তারা দুজন মিলে তাদের নতুন অতিথি যে আসবে তার জন্য সমস্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলে। তারা এই খুশির মুহূর্তকে ভালোভাবে সেলিব্রেট করতে চাইছিল, কারণ এত বছর পর গৌরী মা হতে চলেছে। কিন্তু সামনে যে তাদের জীবনে কত বড় বিপদ আছে তারা তা একটুও বুঝতে পারেনি। একদিন বিনোদ আর জিতেশ যখন অফিসের কাজের দিকে রওনা হচ্ছিল, তখন তারা দেখে যে তাদের বিল্ডিংয়ে পুলিশ এসেছে। জিতেশ পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করে যে তারা এখানে কেন এসেছে। তখন পুলিশ অফিসার জানায় যে এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে একটা অল্পবয়সী মেয়ে আত্মহত্যা করেছে। এই খবর শুনে বিনোদ আর জিতেশ অবাক হয়ে যায়, কিন্তু তাদের তো অফিসে যেতেই হবে, তাই তারা বাধ্য হয়েই অফিসে চলে যায়। এদিকে বিল্ডিংয়ে একটা আত্মহত্যা হয়েছে। এই ঘটনা শোনার পর বিল্ডিংয়ের সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। পুলিশ তদন্ত করতে শুরু করে, আর তখন বিনোদ আর জিতেশ জানতে পারে যে এই মেয়েটির প্রাইভেট ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। আর সেই কারণে দুজনেই চমকে যায়। তারা ভাবে আজকাল তো কারো উপরেই ভরসা করা যায় না, যুগটা ভীষণ খারাপ হয়ে গেছে। অন্যদিকে একদিন অফিসে যাওয়ার পর বিনোদ যখন তার কেবিনে বসেছিল, তখন হঠাৎ করেই একজন ডেলিভারি বয় তার সামনে আসে। সে বলে, স্যার, আমি আপনার স্ত্রীকে দেখেছি। সেই দেখতে। বিনোদ অবাক হয়ে বলে, দেখেছো মানে? ঠিক করে বলো, কি বলতে চাইছো? তখন সেই ডেলিভারি ম্যান যা দেখায় তা দেখে বিনোদের পায়ের তলা থেকে মাটি তো পুরাই সরে যায়, কারণ সেই ডেলিভারি ম্যান একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল, আর সেই গ্রুপে গৌরীর নগ্ন ছবি পাঠানো হয়েছিল। এই কথাটাই
সে বিনোদকে বলতে চেয়েছিল। ছবিটা দেখে বিনোদের মাথা খারাপ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তখন ভাবতে থাকে যে আমার স্ত্রীর এমন ছবি এই ডেলিভারি বয়ের কাছে আসলো কিভাবে। আমার স্ত্রী তো খুবই একজন ভালো মানুষ, সে তো এইরকম কোনো কিছুই কারোর সঙ্গে করতে পারে না। নিশ্চয়ই এটা কোনো নকল ছবি। কিন্তু এটা ভুয়া হলেও এমন জঘন্য কাজ করলো কে, আর তাদের উদ্দেশ্যটাই বা কি? লোকজন আমার স্ত্রীর এই ছবি দেখলে তো তারা ভাববে যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, কিন্তু আসলে সে তো এরকম নয়। এইসব কথা ভাবতে ভাবতেই সে ওই ডেলিভারি বয়কে কিছু না বলেই সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসে। সে এখন কি করবে? গৌরীকে তো সেই কথা বলতে পারবে না, তাহলে তো গৌরী টেনশনেই মারা যাবে। তাই সে অনেক ভেবে একটা বুদ্ধি বের করে। বিনোদ ডেলিভারি বয়কে ফোন করে এবং তার কাছ থেকে যে গ্রুপে তার স্ত্রীর ছবি ভাইরাল হয়েছে সেই গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক চায়। তখন সেই ডেলিভারি বয় লিঙ্ক দিলে সে ওই গ্রুপে জয়েন হয়ে যায়। তারপর গ্রুপ অ্যাডমিনকে সে ফোন করে, কিন্তু গ্রুপ অ্যাডমিন তার ফোনটা রিসিভ করে না। অন্যদিকে ওই দিন রাতেই বিনোদ যখন জিতেশের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল, তখন জিতেশ লক্ষ্য করে যে বিনোদ কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। সে তখন বিনোদকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন, সব ঠিক আছে তো? তখন বিনোদ তাকে গৌরীর সেই ছবি দেখায়। এটা দেখে জিতেশও ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এটা তো একটা নকল ছবি, চিন্তা করো না, আমার এক বন্ধু আছে হ্যাকার, তার মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করব যে এটা কে বানিয়েছে আর কে এই গ্রুপ বানিয়েছে আর গৌরীর ছবি সে কোথা থেকে পেয়েছে। কিন্তু হ্যাঁ, এখন গৌরীকে কিছু বলো না, কারণ ও প্রেগনেন্ট। যদি এইসব বিষয় জানতে পারে তাহলে খুব টেনশন করবে, তাতে ওর ক্ষতি হবে, বাচ্চারও ক্ষতি হবে। পরের দিন জিতেশ সব ডিটেলস নিয়ে বিনোদকে বলে। গ্রুপের অ্যাডমিনের নাম অনিশ। সে একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান চালায়, আর এই দোকানটা আমাদের ফ্ল্যাটের থেকে বেশি দূরেও নয়। আমি আমার হ্যাকার বন্ধুকে দিয়ে গৌরীর ছবি গ্রুপ থেকে ডিলিট করে দিয়েছি, তাই সব ঠিক হয়ে যাবে। তবে তোমার যদি মনে হয় যে পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত, তাহলে তুমি পুলিশকে জানাতে পারো, তাহলে বাকিটা পুলিশে বুঝে নেবে। কিন্তু বিনোদ পুলিশের কাছে গিয়ে বিষয়টা আর ছড়িয়ে দিতে চায় না, তাই সে ডেলিভারি ম্যানের পোশাক পরে অনিশের বাড়িতে যায়। অনিশের বাসায় গিয়ে সে অনিশকে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর তারপর সে অনিশকে মারতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে যে এই ছবি সে কোথা থেকে পেল আর কেনই বা ওই গ্রুপে সে আপলোড করলো। অনিশ তখন ভয় কাঁপতে কাঁপতে বিনোদকে জানায় যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন মেয়ের ছবি দিই, যাতে ক্লায়েন্টরা মেয়েদের বেছে নিতে পারে, আর তারপর তারা হোটেলে সময় কাটায়, আর এর ফলে আমি একটা কমিশন পাই। গৌরীর ছবি আমি পেয়েছিলাম একটি ফেসবুক পেজ থেকে। আমি সেই পেজ থেকেই মেয়েদের ছবি নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিই। যদি ক্লায়েন্ট কাউকে পছন্দ করে তাহলে আমি ব্রোকারের মতো প্রস্টিটিউটদের সঙ্গে ক্লায়েন্টদের দেখা করিয়ে কমিশন নিই। যদি জানতে চাও গৌরীর ছবি তাদের কাছে কিভাবে এলো, তাহলে সেটা ওদের কাছেই জিজ্ঞাসা করতে হবে। আমি কিছু জানি না, আমি শুধু মিডলম্যান। এই কথা শুনে বিনোদের মাথায় যেন আগুন ধরে যায়। সে ভাবে যেই হোক না কেন, যে করেছে আমি তাকে ছাড়বো না। এরপর একদিন জিতেশ বিনোদকে বোঝায় যে এভাবে লোক ধরে মারামারি করা ঠিক নয়, এটা তোমার কাজ না, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, ওরাই এসব সামলাতে পারবে। কিন্তু বিনোদ মানতে চায় না। তার মাথায় শুধু একটাই চিন্তা, কে এমন জঘন্য কাজ করলো। যখনই সে গৌরীর সঙ্গে বাইরে বেরোয়, লোকজন অদ্ভুত দৃষ্টিতে গৌরীর দিকে তাকায়, মনে হয় যেন তারাও সেই ছবি দেখেছে। গৌরী বিষয়টা গুরুত্ব দেয় না, কিন্তু বিনোদের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সে গৌরীর সঙ্গেও স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। গৌরী বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? কিন্তু বিনোদ সবসময় বলে, আরে না না, মাথাটা খুব যন্ত্রণা করছে, তুমি আরাম করো, কোনো চিন্তা নেই। গৌরী বুঝে গিয়েছিল যে বিনোদ কোনো একটা বিষয় তার কাছে লুকাচ্ছে। রাতে গৌরী ঘুমিয়ে গেলে বিনোদ সেই ফেসবুক গ্রুপ ঘাঁটতে থাকে। অনিশ বলেছিল সেখানে সাধারণত প্রস্টিটিউটদের ছবি দেখানো হয়। তাই বিনোদ গৌরীর ছবি দেখে গ্রুপের অ্যাডমিনকে মেসেজ করে, এই মেয়ে আমার ভালো লেগেছে, কোথায় পাবো ওকে? অ্যাডমিন বলে 10,000 টাকা লাগবে, দিলে আমি ওই মেয়ের ব্যবস্থা করে দেব। এটা শুনে বিনোদ থমকে যায়। সে বুঝে গেছে গৌরীকে তারা আনতে পারবে না, কিন্তু টাকার ফাঁদে ফেলে ওই অ্যাডমিনকে ধরা যাবে। তাই সে রাজি হয়ে যায়। অ্যাডমিন তাকে ডাকে একটা হোটেলের 105 নম্বর রুমে। বিনোদ মনে মনে পুরো প্রস্তুতি নেয় ওই হোটেলে যাওয়ার, যাতে অ্যাডমিনকে সাহায্য করতে পারে। আর ঠিক তখনই গৌরী তার কাছে আসে এবং বলে, এত রাত হয়ে গেছে, এখনো জেগে আছো কেন? কিছু যদি হয়ে থাকে আমাকে বলো, তোমাকে এইরকম চিন্তিত দেখে আমার খারাপ লাগে। বিনোদ তখন বলে, না না, কিছু হয়নি, তুমি টেনশন নিও না, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একেবারে ঠিক আছি, অফিসের একটা জরুরি কাজ করছি। তাই গৌরী বিনোদের কথা শুনে সেখান থেকে চলে যায়।
পরের দিন বিনোদ হোটেলে যায় অ্যাডমিনের সঙ্গে দেখা করতে। সে দরজায় নক করতেই একজন লোক বেরিয়ে আসে। বিনোদ তখন সেই মেয়েটার ব্যাপারে জানতে চাইলে লোকটি বলে, আপনি ভুল রুমে এসেছেন, এখানে এসব কিছু হয় না। বিনোদ ভাবে, তাহলে ওই অ্যাডমিন কি আমাকে বোকা বানালো? এই ভাবতে ভাবতে সে যখন ওখান থেকে বাইরে বেরিয়ে আসছিল ঠিক তখনই অ্যাডমিন এসে হাজির হয়। সে বলে, সরি, ভুল রুম নম্বর দিয়ে ফেলেছি। আমি আসলে দেখতে চেয়েছিলাম যে আপনি পুলিশ কিনা। এখন নিশ্চিত হলাম যে আপনি পুলিশ না। তারপর সে বিনোদকে নিয়ে যায় একটি রুমের ভেতরে এবং গিয়ে বলে, বলুন কোন মেয়েকে আপনি চান? বিনোদ গৌরীর ছবি দেখিয়ে বলে, আমি এই মেয়েটিকেই চাই। পাবো তো একে? অ্যাডমিন বলে, এই মেয়েটাকে তো এখন পাওয়া যাবে না, তবে আমরা আর একজনকে দিতে পারি, সে এর থেকে আরো বেশি সুন্দর। বিনোদের আগেই আন্দাজ ছিল যে গৌরীকে এরা আনতে পারবে না। ওরা তো শুধু সুন্দর মেয়ের ছবি দেখিয়ে ক্লায়েন্ট টানে, তারপর অন্য মেয়ে ধরিয়ে দেয়। এই ভেবেই বিনোদ ক্ষিপ্ত হয়ে অ্যাডমিনকে মারতে শুরু করে আর বলে, আমার স্ত্রীর ছবি কোথা থেকে পেলি? কিভাবে সাহস হলো তোর ওর ছবি ফেসবুকে দেওয়ার? বিনোদের চোখে এত রাগ ছিল যে মনে হচ্ছিল অ্যাডমিনকে সে খুনই করে ফেলবে। কিন্তু তখন অ্যাডমিন ভয় পেয়ে বলে, আমি ওই ছবি দিইনি, আমি তো এই ফেসবুক পেজটা কিনেছি। কিনে নেওয়ার আগেই ওই ছবিগুলো আমার পেজে আপলোড দেওয়া ছিল। আমি প্রস্টিটিউশন চালানোর জন্য এমন পেজ কিনি, কিন্তু ওই ছবিটা কোথা থেকে এসেছে তা আমি জানি না। বিনোদ চিৎকার করে বলে, কার কাছ থেকে কিনেছিলি? নাম বল। অ্যাডমিন বলে, হরিশ নামের এক ব্যক্তির কাছ থেকে, যে একজন ফিল্ম মেকার। তার কাছে অনেকগুলো এমন প্রস্টিটিউট পেজ আছে। হরিশের নাম শুনে বিনোদের মাথা পুরো গরম হয়ে যায়। সে ভাবে, আরে এটা কত বড় চক্র! একজনকে ধরলে আর একজনের নাম বেরোয়, তারপর আরও একজন। কিন্তু যতজনই থাকুক আমি কাউকে ছাড়বো না, এর গোড়া পর্যন্ত আমি যাবই। বাসায় ফেরার পর গৌরী তাকে বলে, আচ্ছা তুমি এত চিন্তিত কেন? তোমার কি হয়েছে? বিনোদ বলে, আরে কিছু হয়নি, মাথাটা একটু যন্ত্রণা করছে আর শরীরটাও একটু খারাপ। গৌরী তখন বিনোদকে চমকে দিয়ে তার সেই ভাইরাল ছবিটি বিনোদের সামনে তুলে ধরে এবং বলে, তোমার চিন্তার কারণ কি এই ছবিটা? বিনোদ গৌরীর হাতে এই ছবি দেখে পুরাই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে গৌরী এই ছবিটা পেল কোথা থেকে। গৌরী তখন জানায় যে আমি যেখানে কাজ করি সেই কোম্পানির বস এই ছবিটা তার মোবাইলে পায় আর তারপর সে আমাকে এই ছবিটা দেখায়। এরপর গৌরী বলে, দেখো বিনোদ, এই ছবিটা নকল, সেটা তুমিও জানো আমিও জানি, তাই অকারণে এত চিন্তা কেন করছো? জিতেশ আমাকে সব বলেছে তুমি নাকি বিভিন্ন লোকের কাছে গিয়ে তাদের মারধর করছো। এরকম করলে তো তুমি বড় একটা ঝামেলায় জড়িয়ে পড়বে, আর আমি চাই না এইসব কারণে তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমাকে কথা দাও যে আমাদের সন্তানের জন্য তুমি আর এই সব কাজ কখনো করবে না। গৌরীকে বরুণ তখন প্রতিশ্রুতি দেয়। সে বলে যে ঠিক আছে, আমি আর কারো কাছে গিয়ে এই ছবি কোথা থেকে উৎপত্তি হয়েছে তা তদন্ত করব না, আর কারো সঙ্গে মারপিটও করব না। কিন্তু ভেতরে ভেতরে গৌরীও এটা সহ্য করতে পারছিল না। তাকে বাইরে থেকে দেখতে যতই শক্ত লাগুক না কেন, ভেতরে ভেতরে সে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কাজে তার মন বসছিল না। সে যখন একা থাকতো তখন নীরবে সে কান্না করত। আর হবেই না বা কেন? কোনো মেয়েই এটা কি সহ্য করতে পারে যদি তার এমন ছবি ভাইরাল হয়ে যায়? এইভাবে গৌরী ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে। বিনোদও সেটা লক্ষ্য করে। বিনোদ প্রতিশ্রুতি দিয়েছিল তার স্ত্রীকে যে সে আর কারো সঙ্গে কখনো ঝামেলা করবে না, কিন্তু সে তার কথা রাখতে পারে না। স্ত্রীর এইরকম মনের অবস্থা দেখে সে আরো হিংস্র হয়ে ওঠে। এদিকে ওই গ্রুপে প্রতিদিন অনেক মেয়ের ভুয়া ছবি বানিয়ে আপলোড করা হচ্ছিল। মুভির শুরুতেই যে মেয়েটা বিনোদের ফ্ল্যাটে আত্মহত্যা করেছিল তার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। তাই বিনোদ ভাবে যে না, এদের আমি কাউকে ছাড়বো না। এরপর থেকে প্রতিদিন বিনোদ নিজেই গৌরীকে অফিসে পৌঁছে দিত। সে খেয়াল করে কেউ গৌরীর দিকে অন্যরকমভাবে তাকাচ্ছে কিনা, কারণ এখন অনেকেই সেই ভুয়া ছবি হাতে পেয়ে গেছে। একদিন একটি ছেলে গৌরী যখন অফিসে ঢুকছিল তখন তাকে এই ছবিটি দেখিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে। এই দৃশ্য দেখে বিনোদের ভেতরটা আগুন হয়ে ওঠে। গৌরী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিনোদ তার কাছে গিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। এবার বিনোদের অবস্থা এমন হয় যে সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তার মাথায় একটাই কথা, যারা এইসব করেছে তাদের শেষ করে ফেলতে হবে। কিন্তু সমস্যাটা হলো গৌরী তাকে আগেই সতর্ক করেছিল। সে বলেছিল যে কোনো ঝামেলায় তুমি জড়াবে না, তাতে আমাদেরই বিপদ হবে, আর তোমার হাতে যদি কেউ মারা যায় তাহলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। কিন্তু যা হওয়ার তাই হলো। যে লোকটিকে বিনোদ মেরেছিল সে ফেসবুকে একটি ভিডিও আপলোড করে এবং সে বলে যে গৌরী নামে যে মেয়েটির ছবি ভাইরাল হয়েছে সেই মেয়েটি কোথায় কাজ করে এবং তার ঠিকানা কি, সে সবকিছুই ওই ফেসবুকে ভিডিওতে বলে দেয়। এটাও এক ধরনের অপরাধ ছিল।
তাই কিছু সৎ মানুষ ওই লোকটার বিরুদ্ধে অভিযোগ জানায়, কারণ সে মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করে, ভিডিও বানিয়ে তাদের ঠিকানা ফাঁস করে দেয়। ফলস্বরূপ বিনোদ না চাইতেও বিষয়টা পুলিশের কাছে পৌঁছে যায়। পুলিশ লোকটাকে খুঁজতে খুঁজতে তার বাসায় পৌঁছে যায়। পুলিশ তখন দেখে যে সেই লোকটা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। এরপর পুলিশ তাকে আচ্ছা করে ধোলাই করে এবং শেষে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। যদিও সেই লোকটা জেলে গেছে, কিন্তু ওই ভিডিওটা আপলোড করার কারণে এই ঘটনা আরও অনেক লোকের কাছে ছড়িয়ে যায়। তাই বিনোদ ভাবে আর দেরি নয়, এই ধরনের সব অপরাধীদের গর্ত থেকে টেনে বের করতে হবে আর সবাইকে জানাতে হবে কিভাবে মেয়েদের ভুয়া ছবি ভাইরাল করে তাদের ইজ্জত নষ্ট করছে এইসব নরপশুরা। এরপর আমরা হরিশকে দেখি। সে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু সেখানে নায়িকা মুভির জন্য উপযুক্ত হচ্ছিল না, তাই সে অন্য কোনো মেয়ের সন্ধানে ছিল। তখন গৌরীর ছোট বোন সেখানে এসে বলে, আমি অভিনয় করতে চাই, আমি আগেও অনেক ছবিতে কাজ করেছি। হরিশ মেয়েটার দিকে তাকিয়েই পাগল হয়ে যায়। সে আসলে একদম ভালো মানুষ ছিল না, তাই তার মনে শয়তানি চলে আসে। সে গৌরীর বোনকে একটি রুমে নিয়ে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয় এবং তার সম্মান নষ্ট করার চেষ্টা করে। কিন্তু সে তো জানতো না যে ওই রুমে ইতিমধ্যে বিনোদ আগে থেকেই উপস্থিত আছে। বিনোদ তৎক্ষণাৎ হরিশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে দেয়। এরপর পুলিশও সেখানে এসে ঘটনাটি জানতে চায়। হরিশ বলে, আমি কিছুই করিনি, কেন মারছে আমাকে? পুলিশ তখন তাকে সেই ফেসবুক পেজগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। পুলিশ বলে যে তুই ওই মেয়েদের ফেক ছবি আপলোড করে সেই ফেসবুক পেজ কেন চালাস? তারপর তারাও হরিশকে মারতে থাকে। আর ঠিক তখন হরিশ বলে যে হ্যাঁ, সে পেজগুলো চালাতো, কিন্তু ফটো আপলোড করা এবং পেজ রক্ষণাবেক্ষণ করার কাজ করত টিনু নামের একজন। টিনুই আসল মাস্টার মাইন্ড। সে মেয়েদের ফটো পেজে আপলোড করে এবং হরিশ বিভিন্ন এজেন্টের কাছে এই পেজগুলো মোটা টাকার বিনিময়ে বিক্রি করে এবং এই সমস্ত টাকাই সে টিনুকে দিয়ে দেয়। টিনু তাকে একটা কমিশন দেয়। তাই আসল মাস্টার মাইন্ড হচ্ছে টিনু। বিনোদ তখন হরিশকে বলে যে সে যেন টিনুকে ভিডিও কল করে। হরিশ বিনোদের কথা মতো টিনুকে ভিডিও কল করলে বিনোদ টিনুর আসল চেহারা দেখে ফেলে আর তারপর সে টিনুকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু টিনু তো ভীষণ চালাক, সে হরিশের চেয়ে এক ধাপ এগিয়েছিল। টিনু বুঝে যায় যে হরিশ ধরা পড়েছে, তাই সে দ্রুত তার ব্যাগ প্যাক করে শহর ছেড়ে পালিয়ে যায়। বিনোদ জানে যদি টিনুই সবকিছুর পেছনে থাকে তাহলে টিনু আগে কখনো গৌরীকে দেখেছে। গৌরী অফিস ছাড়া কোথাও যায় না, তাই সম্ভাবনা বেশি যে টিনু তাকে অফিসেই দেখেছে। বিনোদ অফিসের সিসিটিভি ফুটেজ ঘন্টার পর ঘন্টা বসে বসে চেক করতে থাকে। একসময় সে খুঁজে পায় টিনু ঠিকই অফিসে একদিন এসেছিল। সে কয়েকটি ডকুমেন্ট নিয়ে এসেছিল। গৌরীর বসও এই ব্যাপারটা দেখে ফেলে আর তখন সে বিনোদকে বলে যে ওই ডকুমেন্টসগুলোর মধ্যে টিনুর ঠিকানা থাকা উচিত। এই কথা শুনে বিনোদ বুঝে যায় যে এই ঠিকানা ধরেই সে টিনুকে ধরে ফেলবে। অন্যদিকে টিনু নতুন শহরে এসে একজন ভালো ক্লায়েন্টের সন্ধান করে। সে তার পেজগুলো বিক্রি করে, আবার এই পেজগুলোর মেনটেন করার জন্য তাকে মাসে মাসে কিছু টাকাও দিতে হবে। সে তার ক্লায়েন্টদের এটাও জানিয়ে দেয়। কিছু লোক তো এরকম ব্যবসায় আগ্রহী আছে। শীঘ্রই সে ক্লায়েন্টও পেয়ে যায় এবং প্রতি মাসে ওই ফেসবুক পেজগুলো মেনটেন করার জন্য সে টিনুকে 1 লাখ টাকা দিতেও রাজি হয়ে যায়। কাজটি হচ্ছে মেয়েদের ছবি পেজে আপলোড করে বেশি বেশি মানুষ আকৃষ্ট করা। টিনুও তার এই কাজ চালিয়ে যেতে চায়, কিন্তু একদিন টিনুর বাবার ফোন আসে, বেটা আমি খুব অসুস্থ, হাসপাতালে যেতে হবে, সময় পেলে আমার সাথে এসে দেখা করে যাস। টিনু বিরক্ত হলেও বাবাকে বারণ করতে পারে না। সে শেষমেশ বাবার কাছে চলে যায়। আর এখানেই একটা ফাঁদ সাজানো হয়েছিল। টিনুর বাবা আসলে অসুস্থ নয়, তারা নাটক করেছিল টিনুকে সেখানে ডেকে আনতে এবং বিনোদ অনেক আগেই সেই ঠিকানাতে এসে হাজির হয়েছিল। আসলে বিনোদ টিনুর বাসার ঠিকানা বের করে সে সেখানে পৌঁছে যায় টিনু যাওয়ার আগেই। তারপর টিনুর বাবাকে সে বলে যে আপনার ছেলেকে আমি একটা বড় কোম্পানিতে চাকরি দেব, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলেকে বাসায় ডেকে নিয়ে আসুন। আর সেই কারণেই টিনুর বাবা মিথ্যে কথা বলে টিনুকে বাসায় ডেকে নিয়ে আসে। টিনু বাসায় আসার পর বিনোদ তার সামনে এসে হাজির হয়। বিনোদকে দেখে টিনু তো পুরাই হতভম্ব হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে বিনোদ এখানে কিভাবে আসলো। তবে এটা টিনু বুঝতে পারে যে তার ছক সব ফাঁস হয়ে গেছে। আসলে টিনুর বাবাকে বিনোদ সমস্ত কথাই টিনু বাসায় ফেরার আগে বলেছিল। সে বলেছিল যে আপনার ছেলে একটি অসৎ চক্রে ফেসে গেছে, তাই আমি তাকে বাঁচাতে চাই। আমি তাকে বড় একটা কোম্পানিতে চাকরি দেব, সে যেন এই সব কাজ ছেড়ে দেয়। আর এই কথা শুনে টিনুর বাবা বিনোদকে সাহায্য করার জন্য
রাজি হয়ে যায়। কারণ টিনু বাসায় থাকাকালীন একদিন পুলিশের কাছে ধরা পড়েছিল একটি খারাপ কাজের জন্য। তাই টিনুর বাবা সহজেই বিশ্বাস করে নেয় যে তার ছেলে এই রকম খারাপ কাজ করতেও পারে। টিনু পুরো ব্যাপারটাই বুঝে যায়, তাই সে বিনোদের কাছ থেকে পালিয়ে যেতে চায়। আর ঠিক তখনই বিনোদ তার সামনে এসে দাঁড়ায় এবং বলে যে তুই যাকে তোর জীবনের থেকেও বেশি ভালোবাসিস সেই মেয়েটা এখন আমার কাছে। তাই আমি যেটা বলবো সেটা যদি মন দিয়ে না শুনিস তাহলে তার ছবিও এই রকম ভাইরাল হয়ে যাবে। এরপর বিনোদ টিনুকে নিয়ে একটি নির্জন জায়গায় যায়। এদিকে জিতেশও তার গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর জিতেশ টিনুকে বলে, আরে ভাই, তোর গার্লফ্রেন্ড তো সেই দেখতে, ওর নগ্ন ভিডিও আর ছবি তুই কবে ফেসবুক পেজে আপলোড করবি? আমার যে খুব দেখতে ইচ্ছে করছে। তুই যদি না পারিস তাহলে আমাদের বল, আমরা তার ছবি এবং ভিডিও ভাইরাল করে দিব। কারণ সে তো এখন আমাদের কাছেই রয়েছে। তুই তো মেয়েদের ফেক ছবি আর ভিডিও ভাইরাল করিস, কিন্তু আমরা অরিজিনাল ছবি এবং ভিডিও ভাইরাল করব। কেমন হবে ব্যাপারটা? এইসব কথা শুনে টিনুর মাথা পুরাই হ্যাং হয়ে যায়। সে বিনোদ এবং জিতেশের কাছে হাত জোর করে বলে, ওর কোনো ভুল নেই। আমি যেটা করেছি সেটা আমার ইচ্ছে মতোই করেছি। তাই তোমরা প্লিজ ওর সঙ্গে কোনো খারাপ কাজ করো না। তোমাদের যত শাস্তি দিতে হয় আমাকে দাও, আমি মাথা পেতে নেব। এই কথা শুনে বিনোদ আর জিতেশ তখন টিনুকে বলে যে তোর গার্লফ্রেন্ডকে আমরা ছেড়ে দিতে পারি, তার জন্য তোকে একটা কাজ করতে হবে। তোর গায়ের সমস্ত কাপড় খুলে শহরের এই ব্যস্ত রাস্তায় সবার সামনে হাঁটতে হবে। যতক্ষণ আমরা বলবো ততক্ষণই হাঁটতে হবে। টিনু তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে তখন তাদের কথায় রাজি হয়ে যায়। সে নগ্ন অবস্থায় পুরো শহর ঘুরে বেড়ায় এবং মানুষ সেই ভিডিওগুলো ভাইরাল করে দেয়। টিনু তখন বুঝতে পারে, টিনু যখন শহরের রাস্তা দিয়ে নগ্ন অবস্থায় হাঁটছিল তখন তার অপমানে, কষ্টে, দুঃখে আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছিল। সে তখন বুঝতে পেরেছিল যে মেয়েগুলোর সঙ্গে সে এই রকম জঘন্য কাজ করেছে, ছবি ভাইরাল করেছে, তারাও ঠিক এই রকম অনুভব করেছিল যখন তাদের ছবি ভাইরাল হয়েছিল। অনেকেই কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, ঠিক যেরকম তার আজকে আত্মহত্যা করতে ইচ্ছে করছে। এরপর বিনোদ টিনুকে তার গার্লফ্রেন্ডের কাছে নিয়ে যায়। বিনোদ তার গার্লফ্রেন্ডের কোনো ক্ষতি করেনি, শুধু তাদের কাছে আটকে রেখেছিল এবং টিনুর সম্বন্ধে সমস্ত সত্যি কথা তার গার্লফ্রেন্ডকে জানিয়েছিল। টিনুর গার্লফ্রেন্ড টিনুকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আর তখন টিনু বলে যে আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আজকে বুঝতে পেরেছি যে আমি কতটা অপরাধ করেছি। এরকম অপরাধ আর কোনো দিনও আমি করব না। কিন্তু টিনুর গার্লফ্রেন্ড তার কোনো কথাই শুনতে চায় না। সে টিনুকে বলে, আমি তোমাকে ক্ষমা করার কেউ নই। তুমি কি ক্ষমা চাইতে পারবে সেই মেয়েগুলোর কাছে যে মেয়েগুলোর ছবি তুমি ভাইরাল করার পর তারা আত্মহত্যা করেছে? তুমি কি ক্ষমা চাইতে পারবে সেই বাবা মায়ের কাছে যে বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে আজকে পাগলের মতো জীবনযাপন করছে? তারা কি তোমাকে কখনো ক্ষমা করবে? যদি তারা কখনো তোমাকে ক্ষমা করতে না পারে তাহলে আমিও তোমাকে আর কখনো ক্ষমা করতে পারবো না। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই বিনোদ আর গৌরী টিনুর সামনে এসে দাঁড়ায়। গৌরী টিনুর গালে একটা কষিয়ে থাপ্পড় মারে আর তারপর বিনোদ আর গৌরী সেখান থেকে চলে যায়। এদিকে টিনু এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যায়। তার পাশে আর কেউ থাকে না, না থাকে তার গার্লফ্রেন্ড আর না থাকে তার মা বাবা, এবং সবশেষে তাকে পুলিশ অ্যারেস্ট করে। বিনোদ শুধু গৌরীর ইজ্জতই রক্ষা করেনি, বরং আরো বহু মেয়ের জীবন নষ্ট হওয়ার হাত থেকে সে বাঁচিয়েছে। আর বিনোদ যদি গৌরীকে সাপোর্ট না করত তাহলে হয়তো গৌরী অপমান সহ্য করতে না পেরে আজকে আত্মহত্যা করত, মুভির প্রথমে দেখানো সেই মেয়েটির মতো। তবে ভাই, এমন খারাপ লোক এখনো আমাদের আশেপাশে অনেক আছে যারা বিনা অপরাধে মেয়েদের ছবি নিয়ে এই ধরনের জঘন্য কাজ করে চলেছে। তাই সতর্ক হন। ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনকেও সতর্ক করুন। আর এই এআইয়ের যুগে আপনি এআই এর হাতে আপনার কোন কোন জিনিস শেয়ার করবেন সেই গণ্ডিটা আপনিই তৈরি করুন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করতে থাকুন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। টাটা।